ইরান আবারও উত্তাল হবার প্রান্তে, কে নাড়ছে কলকাঠি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। এই তো সেদিন ইরানকে যেন ধসিয়েই দিচ্ছিল পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা আর ইসরায়েল মিলে। ইরানের অভ্যন্তরে দাঙ্গা লাগিয়ে দিয়ে দূর থেকে খেলা দেখছিল আর হাসছিল। অপেক্ষায় ছিল তারা যেন ইরানের পতন ঘটে, নতুন এক শাসন ব্যবস্থা আসে, যা কিনা আমেরিকা ও ইসরায়েলের চামচা হয়ে কাজ করবে। ইরানের যে বাঘের মতো দুর্বার দুর্দমনীয় চরিত্র, তা নষ্ট হয়ে সম্পূর্ণ মোড়লগিরি চলে যায় ওই দুই বর্বর দেশের কাছে। ওই অঞ্চলে ইরানই একমাত্র দেশ যে কিনা দুই খারাপ রাষ্ট্রের আত্মায় কাঁপন ধরিয়ে দিতে যথেষ্ট। এবার শোনা যাচ্ছে আবারও কৌশল ও প্ল্যান করা হচ্ছে সেই রকমেরই, কিন্তু ভিন্ন আরেকটি আন্দোলন জাগিয়ে তুলতে ইরানের অভ্যন্তরে। তবে কলকাঠি এবার কাকে দিয়ে নাড়াচ্ছে তা নিয়েই নানা গুঞ্জন শোনা যাচ্ছে বিশ্লেষক মহলে। ইরানের সর্বশেষ শাহের নির্বাসিত পুত্র নিজ দেশে সরকার বিরোধী কর্মসূচির আহ্বান জানিয়েছেন, যাতে তা জার্মানি ও অন্যান্য দেশে অনুষ্ঠিত বিক্ষোভের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলভি, যিনি 1979 সালের ইসলামী বিপ্লবে রাজতন্ত্র উৎখাতের আগে দেশ ত্যাগের পর আর ইরানে ফেরেননি, শনিবার মিউনিখ, টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের ডাক দিয়েছেন। তার লক্ষ্য ইরান নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের দাবি তোলা। এক্সে দেয়া এক পোস্টে বৃহস্পতিবার পাহলভি দেশের ভেতরে ইরানিদের নিজ নিজ বাসা ও ছাদ থেকে স্লোগান দেওয়ার আহ্বান জানান। জানুয়ারিতে চূড়ান্ত রূপ নেয়া সড়ক বিক্ষোভ কঠোর দমনপীড়নের মাধ্যমে কর্তৃপক্ষ দমন করে। অধিকার সংগঠনগুলোর দাবি, এতে হাজারো মানুষ নিহত হয়েছিল। পাহলভি বলেন, প্রবাসী ইরানিরা শনিবার বৃহত্তর আন্তর্জাতিক সমর্থন সংগঠিত করতে বিক্ষোভ করবেন, যা তিনি ইরানের লায়ন অ্যান্ড সান বিপ্লব বলে উল্লেখ করেন। এটি সাম্রাজ্যিক পতাকার প্রতীকের প্রতি ইঙ্গিত। তিনি আরও বলেন, এই চেতনায় আমি আপনাদের 14 ও 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 8টায় নিজ নিজ বাসা ও ছাদ থেকে কণ্ঠ তুলতে আহ্বান জানাচ্ছি। আপনাদের দাবি জানান, ঐক্য প্রদর্শন করুন, অদম্য সংকল্প নিয়ে আমরা এই দখলদার শাসনের ওপর বিজয়ী হব। পাহলভির শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে, যা আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার বিরল সুযোগ। এএফপি যাচাই করা ভিডিওতে দেখা গেছে, চলতি সপ্তাহে ইরানে ইসলামী বিপ্লবের বার্ষিকী উদযাপন চলাকালে কড়াকড়ি দমনপীড়ন সত্ত্বেও মানুষ সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য মতে দমনপীড়নে 7,005 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বিক্ষোভকারী। তবে অধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি। ইরানি কর্তৃপক্ষ সহিংসতার জন্য দাঙ্গাবাজদের দায়ী করেছে এবং অভিযোগ করেছে যে তাদের শপথকৃত শত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উস্কানি দিয়েছে। জুন মাসে ইসরায়েল ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধ চালায়। অনেক বিক্ষোভে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। 65 বছর বয়সী পাহলভি বলেছেন, তিনি দেশে একটি গণতান্ত্রিক রূপান্তরের নেতৃত্ব দিতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন হওয়াকেই সবচেয়ে ভালো উপায় বলে মনে করছেন। তিনি এমন সময় এই মন্তব্য করলেন যে যখন ইরানের ওপর সামরিক চাপ বাড়াতে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে, ফলে উত্তেজনা আরও বেড়ে গেছে। স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প এমন মন্তব্য করেছেন। এক সাংবাদিক তার কাছে জানতে চান, ট্রাম্প ইরানে সরকার পরিবর্তন চান কিনা। জবাবে ট্রাম্প বলেন, মনে হয় সেটাই সবচেয়ে ভালো হবে। এর আগে হোয়াইট হাউসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের ওপর চাপ বৃদ্ধি করতে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগির মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রাম্প বলেন, আমরা যদি কোনো চুক্তি করতে না পারি তবে আমাদের এটার প্রয়োজন পড়বে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জায়গায় কাকে দেখতে চান সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। তিনি শুধু বলেছেন, এমন মানুষ আছেন।
ট্রাম্পের এ মন্তব্য এখন পর্যন্ত ইরানের ধর্মীয় শাসক গোষ্ঠীকে উৎখাত করার সবচেয়ে প্রকাশ্য আহ্বান হিসেবে বিবেচিত হচ্ছে। পারমাণবিক কর্মসূচি সীমিত করতে ইরানকে একটি চুক্তিতে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। তখনই এমন মন্তব্য করে বসেছেন ট্রাম্প। এর আগে ইরানের সরকার পরিবর্তনের জোরালো আহ্বান থেকে ট্রাম্পকে কিছুটা সরে আসতে দেখা গিয়েছিল। তখন সতর্ক করে তিনি বলেছিলেন, এমনটা হলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। যদিও তিনি খামেনির বিরুদ্ধে একের পর এক হুমকি দিয়ে গেছেন। গত মাসে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়লে তা দমনে কঠোর অভিযান শুরু করে দেশটির সরকার। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তখন ট্রাম্প বলেছিলেন, বিক্ষোভকারীদের সহায়তা করতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত আছে। তবে পরে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে বেশি গুরুত্ব দেন। এখন বিক্ষোভের মাত্রা কিছুটা কমে এলেও ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি বিক্ষোভ দমনের ঘটনায় আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছেন। নির্বাসিত রেজা পাহলভি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বলেন, নিরীহ মানুষের প্রাণহানি ঠেকাতে মানবিক হস্তক্ষেপ প্রয়োজন। তিনি দেশ বিদেশের ইরানিদের আবারও আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন। 1979 সালের 1 ফেব্রুয়ারি সকালে ইরানের রাজধানী তেহরানের রাস্তায় জড়ো হয়েছিলেন কয়েক লাখ মানুষ। 15 বছর নির্বাসনে কাটানোর পর দেশে ফিরে আসা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে স্বাগত জানাতে এমন জমায়েত হয়েছিল সেদিন। এর মাত্র 2 সপ্তাহ আগে ইরানে তৎকালীন পশ্চিমা সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভি ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান। এর মধ্য দিয়ে ইরানের শাহদের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। মোহাম্মদ রেজা পাহলভি চলে যান নির্বাসনে। আর নির্বাসিত নেতা খোমেনি ফিরে আসেন দেশে। খোমেনির ফিরে আসার 10 দিনের মাথায় তার বিপ্লবী মিত্ররা ক্ষমতা গ্রহণ করেন। ঘোষণা দেন, ইরানকে একটি ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তর করা হবে এবং এর নিয়ন্ত্রণে থাকবেন খোমেনি। 1979 সালের ইরানি বিপ্লব দেশটিতে বড় ধরনের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে আসে। বিপ্লবের সূচনা যে কারণে, ইরানের শাহ বংশের সর্বশেষ শাসক ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি। শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিভিন্ন নীতি ও দমনমূলক শাসনের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। মূলত এই অসন্তোষকে কেন্দ্র করে 1979 সালের বিপ্লবের সূচনা হলেও এটাই একমাত্র কারণ নয়। এর শিকড়টা আসলে আরও গভীরে গাঁথা। 19বিংশ শতাব্দী থেকে যুক্তরাজ্য, রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইরানে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, যা দীর্ঘদিনের অসন্তোষের কারণ হয়ে উঠেছিল। 1921 সালে ইরানের শাসন ক্ষমতায় ছিলেন মোহাম্মদ রেজা পাহলভির বাবা রেজা শাহ। ব্রিটিশরা তাকে ক্ষমতায় বসতে সহযোগিতা করেছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1941 সালের আগস্ট মাসে ব্রিটিশ ও সোভিয়েত সেনারা ইরানে আক্রমণ করেন এবং দেশটির নিয়ন্ত্রণ নেন। তাদের অভিযোগ ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে ইরানের ওপর জার্মানি প্রভাব বিস্তার করে রেখেছিল। রেজা শাহ পাহলভি তার বড় বড় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য জার্মান প্রযুক্তির ওপর অনেকটাই নির্ভর করতেন। এতে মিত্রশক্তি যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়ন সহ অন্যান্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা আশঙ্কা করেছিল, জার্মানরা হয়তো ইরানকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে। ইরান দখলের পর যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়ন রেজা শাহকে সিংহাসন ছাড়তে বাধ্য করে। 1941 সালের সেপ্টেম্বর মাসে রেজা শাহ সিংহাসন ছাড়েন। তবে কার্যকর বিকল্প না থাকায় মিত্রবাহিনী তার ছেলে মোহাম্মদ রেজা পাহলভিকে শাসন ক্ষমতায় বসায়। তখন তার বয়স ছিল 22 বছর। 3 বছর পর নির্বাসিত অবস্থায় দক্ষিণ আফ্রিকায় রেজা শাহের মৃত্যু হয়। শাহ থেকে শাহেনশাহ। ইরানের নতুন শাহ মোহাম্মদ রেজা পাহলভি মিত্রশক্তিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি শুধু সাংবিধানিক রাজা হিসেবে কাজ করবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। তিনি প্রায়ই নির্বাচিত সরকারের কাজে হস্তক্ষেপ করতেন। 1949 সালে তার বিরুদ্ধে একটি কমিউনিস্ট ষড়যন্ত্র ব্যর্থ হলে তিনি আরও বেশি করে ক্ষমতা নিজের হাতে নেন। 1950-এর দশকের শুরুতে মোহাম্মদ মোসাদ্দেক নামের এক দৃঢ় জাতীয়তাবাদী নেতা রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন। তিনি ইরানে যুক্তরাজ্যের বিশাল তেল ব্যবসাকে জাতীয়করণ করতে পার্লামেন্টকে রাজি করিয়ে ফেলেন। মোহাম্মদ রেজা পাহলভি যেহেতু যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন, সেক্ষেত্রে তিনি এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তবুও তাকে 1951 সালে মোসাদ্দেককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হয়। এরপর টানা 2 বছর
উত্তেজনা চলতে থাকে। 1953 সালের আগস্টে শাহ মোহাম্মদ রেজা পাহলভি প্রধানমন্ত্রী মোসাদ্দেককে বরখাস্ত করার চেষ্টা করেন, কিন্তু মোসাদ্দেকের জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে উল্টো শাহকেই দেশ ছেড়ে পালাতে হয়। কয়েকদিন পর ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তায় মোসাদ্দেকের বিরুদ্ধে নাটকীয় এক অভ্যুত্থান ঘটে। শাহ আবার দেশে ফিরে এসে ইরানের শাসক হন। তিনি স্নায়ুযুদ্ধের সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠেন। আঞ্চলিক অস্থিরতা আর স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে শাহ নিজেকে পশ্চিমাদের অপরিহার্য মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি যুক্তরাষ্ট্রকে বোঝান ইরানে মার্কিন স্বার্থ রক্ষায় তার কোনো বিকল্প নেই। তিনি তার ক্ষমতাকে ক্রমাগত শক্তপোক্ত করতে থাকেন। তিনি শাহেনশাহ, রাজাদের রাজা খেতাব গ্রহণ করেন এবং প্রাচীন পারস্য সাম্রাজ্যের 2500তম বার্ষিকীর জাঁকজমকপূর্ণ উদযাপন আয়োজন করেন। শাহের কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা কথা বলতেন তাদের কুখ্যাত সাভাক বাহিনীর কাছে হয়রানির শিকার হতে হতো। এটি ছিল শাহের গোয়েন্দা পুলিশ বাহিনী। এর মধ্যেও নানা রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন সময় শাহকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। 1963 সালে শাহ হোয়াইট রেভলিউশন নামে একটি বড় সরকারি কর্মসূচি শুরু করেন। এতে ভূমি সংস্কার, অবকাঠামো উন্নয়ন, নারীদের ভোটাধিকার এবং নিরক্ষরতা কমানোর উদ্যোগ ছিল। অনেকেই এই কর্মসূচিকে স্বাগত জানালেও কিছু ইসলামী নেতা মনে করতেন এটি ইরানকে অতিরিক্তভাবে পশ্চিমা সংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে শিয়া ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনি ছিলেন কঠোর সমালোচক। তিনি শাহের পতন ও একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। 1964 সালে খোমেনিকে দেশ থেকে নির্বাসিত করা হয়। তিনি ইরান সীমান্তের ওপারে ইরাকে বসবাস শুরু করেন এবং সেখান থেকে রেডিও বার্তার মাধ্যমে তার সমর্থকদের আন্দোলনের ডাক দিতে থাকেন। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।